অবশেষে আলোর মুখ দেখছে তিস্তা মহাপরিকল্পনা। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবায়নের পথে তিস্তা প্রকল্পটি। ভারতের পানি আগ্রাসনের বিষয়ে উত্তরাঞ্চলের মরুকরণ ঠেকাতে নতুন সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার। বন্ধুর মতো বাংলাদেশের পাশে থাকা চীনের সাথে করা সেই সমঝোতা নতুন করে কি কার্যক্রম শুরু হতে যাচ্ছে? এরই ধারাবাহিকতায় এবার বদলে যাচ্ছে বাংলাদেশ চীন সম্পর্ক। প্রধানমন্ত্রী তারেক রহমান শিগগিরই চীন সফর করবেন। এর মধ্য দিয়ে আরেক ধাপ এগিয়ে যাচ্ছে তিস্তা মহাপরিকল্পনা। আসন্ন সফরে বাংলাদেশ এবং চীনের মধ্যে তিস্তা সহ আর কি কি বিষয় উঠে আসবে জানাবো বিস্তারিত। বাংলাদেশ ও চীনের মধ্যে চমৎকার ঐতিহ্যবাহী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। চীন সবসময় বাংলাদেশের জন্য এক বিশ্বস্ত ও অপরিহার্য বন্ধু এবং অংশীদার। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর ঢাকা বেইজিং রাজনৈতিক স্তরে যোগাযোগ আরও ঘনিষ্ঠ হয়েছে। দুই দেশের বিদ্যমান সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে জুনের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরে নিতে আগ্রহী বেইজিং। চীনের প্রস্তাব অনুযায়ী সফরটি 2 দিনের বেশি স্থায়ী হতে পারে। বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে 23 থেকে 26 জুন সম্ভাব্য তারিখ বিবেচনা করে সফরের প্রস্তুতি সম্পন্ন করছে ঢাকা ও বেইজিং। কূটনৈতিক সূত্র জানিয়েছে সম্প্রতি বেইজিং থেকে সম্ভাব্য তারিখ উল্লেখ করে সফরের জন্য প্রস্তাব করা হয়। এ নিয়ে কাজ করছে ঢাকা। সফরে যেসব বিষয়গুলো গুরুত্ব পেতে পারে, প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরের প্রসঙ্গ টেনে একাধিক সূত্র ইঙ্গিত দিয়েছে এখনও সবকিছু চূড়ান্ত না হলেও দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা, অবকাঠামোগত উন্নয়নের মতো বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পেতে পারে। একাধিক সূত্র ইঙ্গিত দিয়েছে বাংলাদেশের পক্ষ থেকে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, বিশেষ করে চীনা শিল্প স্থানান্তর, অর্থনৈতিক অঞ্চল চালু করা, তিস্তা মহাপরিকল্পনা, মোংলা বন্দরের আধুনিকায়ন এবং গুয়াংজু চট্টগ্রাম ও সাংহাই চট্টগ্রাম সরাসরি ফ্লাইট চালুর বিষয়গুলো আলোচনায় আসবে। পদ্মা ব্যারেজ অনুমোদনের পর আলোচনায় আছে তিস্তা মহাপরিকল্পনা। উত্তরাঞ্চলের মরুকরণ ঠেকাতে চীন বন্ধুর মতো পাশে দাঁড়িয়েছে। দর্শক, এবার তিস্তা মহাপরিকল্পনার বিষয়ে জানাবো, যা প্রধানমন্ত্রীর চীন সফরের একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রায় 240 বছরের পুরানো তিস্তা নদী ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশ করে। এটি একটি আন্তঃসীমান্ত নদী। এর সঙ্গে রয়েছে উত্তরের 25টি নদীর প্রবাহ। 1787 সালের পর তিস্তা তার পুরানো গতিপথ পরিবর্তন করে বাংলাদেশের লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রাম জেলা দিয়ে বাংলাদেশে এসে যমুনায় মিশেছে। তিস্তার দৈর্ঘ্য 315 কিলোমিটার, যার মধ্যে 200 কিলোমিটার ভারতে এবং 115 কিলোমিটার বাংলাদেশ অংশে পড়েছে। সিকিমের ভেতর দিয়ে প্রবাহিত হওয়ার সময় তিস্তা অনেকগুলো গিরিখাত সৃষ্টি করেছে। 1947-এর দেশভাগের পর থেকেই বাংলাদেশ ও ভারতের মধ্যে তিস্তার পানি ব্যবহার নিয়ে মতবিরোধ ছিল। তিস্তার উৎপত্তি স্থলের পর থেকে এই নদীর প্রবাহ বাধাগ্রস্ত করতে একের পর এক প্রকল্প নিয়েছে ভারত। বিশেষ করে পশ্চিমবঙ্গে এই নদীর পানি ধরে রাখতে গজলডোবা বাঁধ নির্মাণ করেছে ভারত। 1998 সালে বাংলাদেশ সীমান্তের 60 কিলোমিটার উজানে ভারত সরকার এই বাঁধ নির্মাণ করার ফলে তিস্তার মূল প্রবাহ থেকে পানি মহানন্দা নদীতে সরিয়ে নেয়। তিস্তা নদীর নিয়ন্ত্রণ ভারতের হাতে চলে যায় মূলত এই গজলডোবা ব্যারেজের মাধ্যমে। এই বাঁধে 54টি ফটক রয়েছে, যা বন্ধ করে তিস্তার মূল প্রবাহ থেকে পানি ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন খাতে পুনর্বাহিত করা হয়। শুধু এটি নয়, তিস্তার উজানে আরও পরিকল্পিত 15টি প্রকল্প রয়েছে, যা পানি প্রবাহ বাধা দেয়। তিস্তা নদীর ভারতীয় অংশে গজলডোবা স্থাপিত বাঁধের কারণে নদীটির বাংলাদেশ অংশে বর্ষা মৌসুমে যেমন নদীর জলে ভাসিয়ে দেয়, তেমনি শুষ্ক মৌসুমে খরায় ভোগায় এই অঞ্চলের জনপদকে। 2014 সাল থেকে ভারত একতরফা তিস্তার পানি প্রত্যাহার করছে। ফলে শুষ্ক মৌসুমে নদীটি একেবারেই শুকিয়ে যায়, রূপ নেয় বিরান চরাঞ্চলে। ধুধু বালুময় নদী যেন খা খা করতে থাকে। ভরা বর্ষায় তিস্তা আর শুষ্ক মৌসুমের তিস্তা
ভিন্ন রূপে ধরা দেয়। এতে করে তিস্তা নদীর ওপর বাংলাদেশের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। বাংলাদেশের উজানে একের পর এক বাঁধ দিয়ে ভারত তিস্তার পানি সরিয়ে নেয়, আর বর্ষা মৌসুমে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে অকাল বন্যায় ভাসানো যেন রীতি হয়ে গেছে। এতে হতভাগা তিস্তা পার তথা এদেশের মানুষ। অপরদিকে তিস্তা নদী ঐতিহাসিকভাবে অত্যন্ত ক্ষতিকর এবং খামখেয়ালি আচরণ করে। বর্ষা মৌসুমে তিস্তার পাহাড়ি ঢলে বেশ খ্যাপাটে হয়ে ওঠে এই নদী। তিস্তার উপর নির্মিত গজলডোবা এবং অন্যান্য ব্যারেজ নির্মাণের ফলে বাংলাদেশের উত্তরের জেলাগুলোতে হঠাৎ বান দেখা দেয়। গজলডোবা ব্যারেজ পরিচালনাকারীরা তাদের সুবিধা মতো সময়ে ব্যারেজের গেট খুলে দেয় একতরফাভাবে। এমনকি কোনো কোনো বছরে 7-12 এ ধরনের হঠাৎ বানের কবলে পড়ছে উত্তরের জনপদ। তিস্তাপাড়ের মানুষের সাথে গভীরভাবে জড়িয়ে আছে তিস্তা নদী। তবে ভারতের পানির রাজনীতির কারণে ভোগান্তিও কম নয় তাদের। ভারতের অসম নীতির কারণে কখনো খরা আবার কখনো ভয়াবহ বন্যার কবলে পড়ে এই জনপদ। 1983 সালে দুই দেশের মধ্যে তিস্তা পানি বন্টন চুক্তি হয়, যেখানে 36% পাবে বাংলাদেশ এবং 39% পাবে ভারত। বাকি 25% পানি নদীতে সংরক্ষিত রাখা হবে। কিন্তু কিভাবে এই পানি ভাগাভাগি হবে সেই বিষয়ে কোনো দিক নির্দেশনা ছিল না। এর বহুকাল পর 2007 সালের যৌথ বৈঠকে তিস্তার পানির 80% দুদেশের সমান অংশে ভাগ করে অবশিষ্ট 20% নদীর জন্য সংরক্ষিত রাখার বিষয়ে প্রস্তাব দেয় বাংলাদেশ। তবে ভারত এই প্রস্তাবে অসম্মতি জানায়। তিস্তা নদীকে কেন্দ্র করে বাংলাদেশের সুনির্দিষ্ট পরিকল্পনা 1990-এর দশক থেকে শুরু হলেও মহাপরিকল্পনার বর্তমান রূপটি মূলত 2010-এর দশকে স্পষ্ট হয়। 2016 সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ঢাকা সফরের সময় চীন ও বাংলাদেশ আলোচনার মাধ্যমে পাওয়ার চায়না প্রায় $1 বিলিয়ন বাজেটের তিস্তা নদীর সামগ্রিক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প প্রণয়ন করে, যার নাম কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন অব তিস্তা রিভার প্রজেক্ট। আর তখনই এটি আন্তর্জাতিক মনোযোগ পায়। 2020 সালে চীনের পক্ষ থেকে প্রাথমিক সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার প্রস্তাব আসে। 2023 সাল নাগাদ বাংলাদেশ ও চীনের মধ্যে এই প্রকল্প নিয়ে আলোচনা বেশ অগ্রসর হয়। তবে আগস্ট 2024-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রকল্পের অর্থায়ন কাঠামো ও অংশীদারত্ব পুনর্মূল্যায়নের প্রক্রিয়া চলছে। তবে এই পরিকল্পনা বাস্তবায়নের পথে অর্থায়ন সংকট, বহু রাজনৈতিক টানাপোড়েন এবং পরিবেশগত প্রশ্ন বিরাট বাধা হয়ে দাঁড়িয়েছে। কি আছে তিস্তা মহাপরিকল্পনায়? তিস্তা নদীর ভাঙন রোধ ও ন্যায্য পানি হিস্যা এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রকল্পের আওতায় তিস্তা নদীর দুই পাড়ে 220 কিলোমিটার গাইড বাঁধ নির্মাণ, বাঁধের দুই পাশে সমুদ্র সৈকতের মতো মেরিন ড্রাইভ, হোটেল, মোটেল, রেস্টুরেন্ট ও পর্যটন নগরী, পরিকল্পিত শহর, নগর ও বন্দর গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার। এই প্রকল্প বাস্তবায়ন হলে তিস্তা পার হয়ে উঠবে পূর্ব চীনের জিয়াংশু প্রদেশের সুকিয়ান সিটির মতো সুন্দর নগরী। তিস্তা প্রকল্পটি বাস্তবায়ন হলে নদীর গভীরতা প্রায় 10 মিটার বাড়বে। বন্যার পানি প্লাবিত হয়ে ভাসাবে না গ্রামাঞ্চলের জনপদ। সারা বছর নৌ চলাচলের মতো পানি সংরক্ষণের ব্যবস্থা রাখা যাবে। এতে আছে 108 কিলোমিটার নদী খনন, নদীর দুপাশে 173 কিলোমিটার তীর রক্ষা, চর খনন, নদীর দুই পাশে স্যাটেলাইট শহর নির্মাণ, বালু সরিয়ে কৃষি জমি উদ্ধার এবং 1,13,000 কোটি টাকার সম্পদ রক্ষা এবং প্রতি বছরে 20,000 কোটি টাকার ফসল উৎপাদন, নৌবন্দর এবং আইনশৃঙ্খলা রক্ষায় দুই পাড়ে থানা, কোস্টগার্ড ও সেনাবাহিনীর জন্য ক্যাম্পের ব্যবস্থাও রাখা হয়েছে এই প্রকল্পের প্রস্তাবে। তিস্তা মহাপরিকল্পনার মোট ব্যয় বিভিন্ন সূত্র মতে 8,700 কোটি টাকা থেকে $1 বিলিয়ন পর্যন্ত অনুমান করা হয়েছে। প্রাথমিক আলোচনায় চীনের কাছ থেকে প্রায় $55 কোটি বা সমপরিমাণ সফট লোন পাওয়ার সম্ভাবনা ছিল। তিস্তা প্রকল্প বাস্তবায়নে তিস্তাপাড়ের মানুষের কথা ভেবে
বিএনপি নির্বাচনী ইস্তিহারে তিস্তা প্রকল্প বাস্তবায়নের কথা দিয়েছে। সরকার গঠনের পর তিস্তা পারের মানুষের দাবির সম্মানার্থে একের পর এক আশ্বাস দিয়ে যাচ্ছে দলটির শীর্ষ নেতারা। সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের চীন সফরসহ বেশ কয়েকজন মন্ত্রী তিস্তা প্রকল্প বাস্তবায়নের কথা বলেছেন। ভারতের ক্ষমতার অন্দরমহলেও আলোচনা চলছে তিস্তা প্রকল্প নিয়ে। বাংলাদেশের সঙ্গে চীনের ঘনিষ্ঠতা নয়াদিল্লির নিরাপত্তা স্বার্থের পরিপন্থী বলে ভারত মনে করছে। এরই মধ্যে ভারতের ফারাক্কাবাদের বিপরীতে পদ্মা নদীতে পদ্মা ব্যারেজের অনুমোদন দিয়েছে সরকার। এবার তিস্তা প্রকল্প নিয়ে সরাসরি সুসংবাদ দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। পদ্মা ব্যারেজের পাশাপাশি সরকার তিস্তা ব্যারেজও নির্মাণ করবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। এই ঘোষণার মধ্য দিয়ে নতুন করে আশার আলো দেখছে তিস্তা পার তথা বাংলাদেশের মানুষ। এরই মধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় তিস্তা প্রকল্পে আসছে বড় সংশোধনী। তিস্তা মহাপরিকল্পনায় কিছু সংশোধন আনার পাশাপাশি সেখানে পানি সংরক্ষণের বিষয়টি যুক্ত করে নতুনভাবে প্রকল্পটি উপস্থাপন করা হবে। তিস্তা অববাহিকায় ভাঙনের একটি বড় সমস্যা, বন্যাও বড় সমস্যা। তাই পদ্মা ব্যারেজের মতো তিস্তায় পানি সংরক্ষণ ও ব্যবহারের নতুন ব্যবস্থা অন্তর্ভুক্ত করে মহাপরিকল্পনাটি সংশোধন করা হচ্ছে। পানি মন্ত্রণালয় থেকে জানা গেছে এরই মধ্যে টেকনিক্যাল ও পরীক্ষা নিরীক্ষার বিষয়ে যাচাই বাছাই প্রক্রিয়া চলমান রয়েছে। এদিকে 2026-27 অর্থ বছরের বাজেটে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। প্রকল্পটি বাস্তবায়নে দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করা না হলে শিগগিরই বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিয়েছে সংস্থাটি। নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের কাছে রোডম্যাপ প্রকাশ ও একনেকে অর্থ বরাদ্দের দাবিও জানিয়েছে সংগঠনটি। পর্যবেক্ষকরা মনে করেন তিস্তা নিয়ে চীনের আগ্রহ মূলত কৌশলগত। প্রকল্পটিকে চীন ভূরাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচনা করে। এর পেছনে রয়েছে তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই প্রকল্প। পাওয়ার চায়নার মতো চীনা প্রতিষ্ঠানগুলো এ প্রকল্পের মাধ্যমে চীন, এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মহাদেশকে একই সুতোয় গাঁথতে চাইছে। চীনের বিআরআই প্রকল্পের আওতাধীন বাংলাদেশ, চীন, ভারত, মিয়ানমার অর্থনৈতিক করিডোর। এজন্য তিস্তা বহুমুখী প্রকল্পকে চীন অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে। অন্যদিকে তিস্তা প্রকল্প নিয়ে চীনের আগ্রহকে ভারত বরাবরই সন্দেহের চোখে দেখে আসছে। ভারত মনে করে চীন তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে ভারতকে চারপাশ থেকে ঘিরে ফেলতে চায়। ভারত তাদের সীমান্তবর্তী এলাকায় চীনাদের উপস্থিতি দেখতে চায় না। ভারতের তিস্তা প্রকল্পের আপত্তির কেন্দ্রে রয়েছে চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর সংক্রান্ত নিরাপত্তা উদ্বেগ। শিলিগুড়ি করিডোর মাত্র 22 থেকে 30 কিলোমিটার চওড়া একটি ভূখণ্ড, যা ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যকে সংযুক্ত করে। তাদের দাবি, শিলিগুড়ি করিডোরের চিকেন নেকের কাছে তিস্তা প্রকল্পে বিপুল সংখ্যক চীনা নাগরিকের উপস্থিতি মেনে নেওয়ার মতো নয়। অর্থাৎ চীনা প্রকৌশলী ও প্রযুক্তিবিদদের হুমকি হিসেবে দেখছে ভারত। চিকেন নেকের ঘাড় মটকে যাওয়ার ভয় আছে ভারতের। বিশ্লেষকরা বলছেন তিস্তা মহাপরিকল্পনা শুধু একটি প্রকৌশল প্রকল্প নয়, এটি বাংলাদেশের উন্নয়ন কৌশল, কূটনৈতিক ভারসাম্য ও ভবিষ্যৎ পানি নিরাপত্তার একটি পরীক্ষাস্থল। তবে এই পরিকল্পনার সাফল্য নির্ভর করবে কয়েকটি বিষয়ের উপর। প্রথমত, ভারতের সঙ্গে পানি বণ্টনের ন্যায্য সমাধান কূটনৈতিকভাবে আদায় করতে হবে, কারণ উজান থেকে পানির প্রবাহ না থাকলে কোনো প্রযুক্তিগত সমাধানই কার্যকর হবে না। দ্বিতীয়ত, বিদেশি অর্থায়নে যে প্রকল্পই হোক তার শর্তাবলী অবশ্যই বাংলাদেশের জাতীয় স্বার্থের অনুকূল হতে হবে। আর তৃতীয়ত, পরিবেশ ও স্থানীয় জনগণকে কেন্দ্রে রেখে দেশীয় বিশেষজ্ঞদের নেতৃত্বে একটি অন্তর্ভুক্তিমূলক পরিকল্পনায় দীর্ঘমেয়াদে টেকসই হতে পারে। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে। ভিডিওটি কেমন লেগেছে আশা করি আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে ভিডিওটি শেয়ার করুন। আর ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্টস করেও জানাতে পারেন। ভালো থাকুন এবং নিরাপদে থাকুন।